15 পেরিয়ে 16 বছরে পদার্পণ করেছে ডেইলি সান। এই দীর্ঘ পথ চলায় অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডেইলি সানে এবং সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো আইএলটিএস এর প্রশ্নপত্র ফাঁসের অনুসন্ধানী প্রতিবেদন। এবং সেই অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে প্রধান যে কারিগর ছিলেন তারা কিন্তু আজ আমাদের সাথে রয়েছেন। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি মেজবা এবং সানিকে। কেমন আছেন আপনারা? আচ্ছা, প্রথমেই সানি, আপনার কাছে জানতে চাবো যে বাংলাদেশে এই ধরনের যে একটা সিন্ডিকেট রয়েছে এটা আসলে কিভাবে জানতে পারলেন আপনারা? এটা আমি জানতে পারি হচ্ছে আপনার 24শে ডিসেম্বরে কিছু জায়গায় আমার কিছু বন্ধুবান্ধব আর কিছু মানে সিনিয়র কয়েকজন ছিল, ওনারা বলা বলি করছিল যে এমন কিছু একটা তারা শুনতে পাচ্ছে। এখন এটার পরে আমি একটু ঘাটাঘাটি করে আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল, কারণ এত বড় একটা ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল এক্সামে এরকম মানে স্বচ্ছতা থাকবে না বা এরকম একটা মানে জালিয়াতি হবে, এটা মানে কারোরই প্রথমে শুনে বিশ্বাস করার খুব একটা কথা না। কিন্তু যখন আমি ধীরে ধীরে একটু বিষয়টা সম্পর্কে একটু ঢুকি বা ব্যাপারটা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি, তখন আমি কিছু ক্লু পাই যেটা মনে হলো যে না, সামথিং ইজ ফিশি। তারপরে আমি ধীরে ধীরে আমি জানুয়ারি থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করি এবং ধীরে ধীরে এবং সব তথ্য প্রমাণ জোগাড় করে আজ আমরা আজকে এখানে। আচ্ছা, এবারে মেজবা আপনার কাছে একটু জানতে চাবো, প্রথমে যখন তথ্যগুলো হাতে আসা শুরু হলো তখন আপনি কি বিশ্বাস করতে পারছিলেন যে এই ধরনের আন্তর্জাতিক মানের একটা পরীক্ষার প্রশ্নপত্র আসলে ফাঁস হতে পারে? প্রথম দিকে আসলে যেহেতু এটা একটা আন্তর্জাতিক পরীক্ষা, বিষয়টা বিশ্বাস করা খুবই কঠিন ছিল। কিন্তু আমাদের কাছে যখন বিভিন্ন ধরনের প্রমাণপত্র আসতে থাকে, যেমন যে কোনো ধরনের প্রমাণপত্র, অডিও, ভিডিও, ছবি, ইভেন এমনও হয়েছে যে আমরা একটি ইনফোর অনেকগুলো ক্রস চেক করে বারবার একদম 100% শিওর হয়েছে যাতে ফিউচারে আমাদেরকে কখনো আটকাতে না হয় কোনো প্রক্রিয়াতে, কিংবা কেউ আমাদের এই তদন্তের উপরে যাতে কেউ কোনো প্রশ্ন করতে না পারে। তো আমরা বারবার বিভিন্ন ক্রস চেকের মাধ্যমে আমরা শিওর হয়ে তারপর হচ্ছে সামনের দিকে আগাতে থাকি। জানতে চাচ্ছিলাম যে আপনারা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কিনা বা আপনাদেরকে কোনোভাবে থামানোর চেষ্টা করা হয়েছিল কিনা? জি, থামানোর চেষ্টা তো অবশ্যই করা হয়েছে। তো বিশেষ করে যদি বলতে হয়, আমাদের রিপোর্টটি পাবলিশ হয় 8 তারিখে। তো 6 তারিখে যখন আমরা পুলিশের কাছে অভিযুক্ত 2 ব্যক্তিকে যখন আমরা সোপর্দ করি, তখন হচ্ছে ওই দিনটা, ওই রাতটা আসলে খুবই থ্রিলিং ছিল বলতেই হয়। আমাদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি কিংবা বিভিন্ন চাপ প্রয়োগের সৃষ্টি করা হয়, কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে এবং অবশ্যই এক্ষেত্রে আমাদের ডেইলি সানের সহায়তা কিংবা যে সাপোর্টটা পেয়েছি সেটা অবশ্যই স্বীকার করতে হয়। তো আমরা বিভিন্ন চাপ দেখেছি, আর্থিকভাবে প্রলোভন দেখানো কিংবা লাইফ থ্রেট দেওয়া, বিভিন্ন আমরা থ্রেটিং পেয়েছি এবং আমাদের হচ্ছে ডেইলি সানের অফিসেও হামলা করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছিলাম। আচ্ছা সানি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার কি মনে হয় যে এই নেটওয়ার্কটা আসলে কতটা বিস্তৃত এবং দেশের সাথে দেশের বাইরেও ছড়িয়ে আছে কিনা? এটা এখন যদি আমি বলি যে এটি একটি ইন্টারন্যাশনাল একটা র্যাকেট, এটা ইভেন এই র্যাকেটটা বিভিন্ন জোনে ভাগ করা, যেমন ইন্ডিয়াতেও এমন হয়, পাকিস্তানেও হয়, তুর্কিতেও হয়, বাংলাদেশে হচ্ছে, যেটা এখন রিসেন্টলি মানে তারা এখন অফ করে দিয়েছে তাদের নেটওয়ার্কটা। কিন্তু যদি আমরা দেখি একটা এশিয়া, যদি আমরা পুরো এশিয়ার কথা যদি চিন্তা করি, একটা এশিয়ায় পুরো একটা র্যাকেট বা একটা গ্রুপ পুরো এশিয়াটা কন্ট্রোল করে, এভাবে বিভিন্ন মানে ইয়েতে ভাগ করা আছে। আর আপনি যেটা জানতে চাইলেন যে এখানে আন্তর্জাতিক বা এখানে অন্য কেউ যুক্ত আছে কিনা, এখানে যে যদি বলি যে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল তো এটা হচ্ছে আপনার পুরোটা এক্সাম আর কি কন্ডাক্ট করে থাকে। এখন তাদের ভিতরকার বা ভিতরের কোনো ছাড়া এটা আমার মনে হয় না যে করা সম্ভব। ভিতরে কেউ আছে এবং আমাদের কাছেও কিছু তথ্য প্রমাণ ছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না দেখে আমরা এখন পর্যন্ত, কিন্তু আমাদের কাজ এখনো চলমান, আমরা এটা নিয়ে এখনো কাজ করতেছি। আচ্ছা, আমরা দেখেছি যে এ ধরনের সিন্ডিকেট কিন্তু খুবই সিক্রেটিভ হয়, তো এক্ষেত্রে আপনারা কোনো পদ্ধতি অবলম্বন করেছিলেন কিনা? আমি যদি বলি, আমি এক্সপিরিয়েন্সের কথাটাই বলি। আমি সেখানে আন্ডার কভার হিসাবে যাই, আমি নিজে যাই আন্ডার কভার হিসাবে। এপ্রিল মাসে একটা এক্সামের ইনটেক ছিল, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি মোটামুটি ওই দিনই মানে যতটুকু তথ্য প্রমাণ জোগাড় করা দরকার আমি মোটামুটি ওইটা করে ফেলি। কিন্তু তারপর আমার মনে হয় যে না, এটা আমার আরও ভিতরে যাওয়া দরকার বা এর আরও একটু গভীরে গিয়ে দেখা দরকার। তারপর আমি আবার মে মাসে আরেকটা ইনটেক, যেখানে হচ্ছে আপনারা রিপোর্টে দেখেছেন যে একটা হোটেলে নিয়ে গিয়ে আপনার
সেই হোটেলের ভিতর সবাইকে হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপর রাত 2টোর দিকে কোশ্চেন দেওয়া শুরু করে এবং সেটা সকাল পর্যন্ত তারা সবাই মানে লিসেনিং পার্ট থেকে শুরু করে আপনার রিডিং পার্ট, রাইটিং পার্ট, এগুলো সব কিছু পরে এরা হচ্ছে মানে নিজেদের ট্রান্সপোর্টে আপনার পরীক্ষা কেন্দ্রে সবাইকে পৌঁছে দেয়। এরপর আমরা মে মাসের যে ইনটেকটা ছিল ওখানে আমি একটু বলতে গেলে রিস্ক নিয়েই আমি প্রশ্নপত্রের একটা ছবি জোগাড় করতে সক্ষম হই এবং এটাই বলতে গেলে আমাদের ওই রিপোর্টের মানে মেইন মানে বিষয়টা, যে আমাদের রিপোর্টটা যে একদম সত্য এবং নির্ভুল এবং ওই তথ্য দ্বারাই সেটা হচ্ছে প্রমাণিত হয়। এই আচ্ছা, আপনাদের প্রতিবেদনে আমরা যেটা জানতে পেরেছি যে এটা কিন্তু একটা বড় সিন্ডিকেটে পরিণত হয়েছিল। তো এই ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার পেছনে আসলে দায়টা কার, কি মনে হয় আপনার? অবশ্যই আপনার রেসপন্সিবল যে অথরিটি তাদেরই দায়। উইদাউট ব্রিটিশ কাউন্সিল অর আইটিবি অফিসিয়াল কনসার্ন আমার মনে হয় না এটা করা সম্ভব, এবং অবশ্যই তারা জানে এবং আমি দাবি করব যে তারা যেন নিজেদের ভিতর সেরকম একটা ইনভেস্টিগেশন বা ইন্সপেকশন করে যাতে এইরকম ঘটনা পুনরাবৃত্তি আবার আমাদের বাংলাদেশে না ঘটে। আচ্ছা, মেজবা আপনার কাছে জানতে চাবো যে আপনাদের এই অনুসন্ধানী প্রতিবেদনটা নিশ্চিন্তে একটা খুবই সাহসী প্রতিবেদন আপনারা করেছেন, কিন্তু এই প্রতিবেদনটা করার পর মানে কি মনে হয় যে আন্তর্জাতিক মহলে আমাদের ইমেজ কি একটু ডাউন হবে কিনা? এক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আসলে অন্যান্য যে পরীক্ষাগুলো থাকে সেগুলো প্রশ্ন ফাঁস খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে বর্তমানে আনফরচুনেটলি, কিন্তু এত বড় একটা ইন্টারন্যাশনাল এক্সামের প্রশ্ন ফাঁস হওয়া অবশ্যই বাংলাদেশের ইমেজের জন্য একটু হলেও ক্ষতিকর। এক্ষেত্রে আমি মনে করি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের তদন্তের মাধ্যমে যদি এই জিনিসটা ঠিক করা যায়, এবং আমাদের রিপোর্টের মূল মোটিভটাই ছিল যাতে এই প্রবলেমটা যাতে সলভ হয়, সো এটা সলভ হলে আশা করি বাংলাদেশের ইমেজটা আবার সামনের দিকে চলে আসবে। আচ্ছা, তদন্তের সময় আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে কোনো হতাশা দেখেছিলেন কিনা বা সেটা আপনাদেরকে নাড়া দিয়েছে কিনা? তদন্তের সময় আসলে হতাশা দেখা যায়নি, কিন্তু তদন্তের পর আমরা একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করে। এক্ষেত্রে আমি একটা জিনিস মেনশন করতে চাই, আমাদের রিপোর্টটার পর ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপি কর্তৃপক্ষ তাদের পরীক্ষার রেজাল্ট পোস্টপোন করে, তো এদের মধ্যে আমরা স্থগিত করে, তো এদের মধ্যে আমরা দেখি বেশ কিছু প্রায় ধরতে গেলে শতাধিক কিংবা হাজারখানেক শিক্ষার্থীর রেজাল্ট পোস্টপন্ড হয়েছে। তো তাদের মাঝে আমরা একটু হলেও হতাশা কিংবা ক্ষোভ দেখতে পাই, যে কারণ তাদের মধ্যে সবাই তারা অবশ্যই প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা দেন, অনেকে আছেন যারা পড়াশোনা করে মাসের পর মাস পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন, তো তাদের যখন রেজাল্ট স্থগিত হয় তখন তাদের মধ্যে আমরা একটা হতাশা দেখতে পাই। আর তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দেখেছি যারা হচ্ছে দীর্ঘদিন ধরে পড়াশোনা করে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে পরীক্ষা দেন, তারা যখন দেখতে পেয়েছেন যে এসব হচ্ছে, তো তাদের মাঝে একটা আমরা হতাশা দেখতে পেয়েছি এবং অভিভাবকদের মাঝে ওটা লক্ষ্য করা গেছে। আইএলটিএস পাশের জন্য যারা এ ধরনের অসৎ উপায় অবলম্বন করেছিল, শিক্ষার্থীদের কথা বলছি, এক্ষেত্রে আসলে কতটা ঝুঁকি ছিল? ঝুঁকি ছিল বলতে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি কর্তৃপক্ষ যদি কখনো কোনো পরীক্ষার্থীর মাঝে কোনো সন্দেহজনক ফলাফল দেখে, যেমন অনেক সময় আমরা জানি যে আইএলটিএস পরীক্ষা 4টি ধাপে হয়, স্পিকিং, লিসেনিং, রাইটিং এবং রিডিং। তো পরীক্ষার যে প্রশ্নটা ফাঁস হয় সেটা মূলত স্পিকিং বাদে বাকি 3টি ফরম্যাটের প্রশ্ন ফাঁস হয়। তো সেক্ষেত্রে কেউ যদি স্পিকিংয়ে একটু কম মার্ক পেয়ে যায় এবং বাকিগুলোতে যদি বেশি পেয়ে যায়, তখন সেই অথরিটি সেই রেজাল্টটাকে আবার হচ্ছে ইনভেস্টিগেট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে একটু তো ঝুঁকি থেকেই যায়, জিনিসটা আসলে আবার ধরা খেয়ে যাওয়ার আর কি। আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি যখন ভিতরে ছিলাম মানে আন্ডার কভার হিসেবে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা ওখানে গার্ড হিসেবে থাকে তারা সবসময় শিক্ষার্থীদের একটা বিষয় সবসময় মানে ইনশিওর করতো যে আপনার স্পিকিং কেমন, প্রথমে জিজ্ঞেস করতো আপনার স্পিকিং কেমন। কেউ যদি বলে যে মোটামুটি ভালো অ্যাভারেজ, তারা বলতো যে তাহলে আপনি মোটামুটি অ্যান্সার করেন। কিন্তু কেউ যদি বলতো যে আমার স্পিকিং মানে বিলো অ্যাভারেজ বা একটু খারাপ, তাহলে তাদেরকে বলতো যে আপনি এই কয়টা অ্যান্সার করবেন আর এই কয়টা ভুল অ্যান্সার করবেন, মানে তারা সুনির্দিষ্ট করে তাদেরকে এটা মানে বুঝিয়ে বা এরকমভাবে নির্ধারণ করে দিত। এ কারণে কি হতো যে আপনার একটা মানে এক এক পার্টির তো এক একটা মার্ক থাকে, যেমন রাইটিং, লিসেনিং, রিডিং, এগুলোর ভিতর একটা যেন একটা ভারসাম্য বা একটা যেন ব্যালেন্স থাকে, এটাও করার তারা ট্রাই করতো যেন পরবর্তীতে সেই রেজাল্টটা ইন্সপেকশনে না যায়। এরপরে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয়, সেক্ষেত্রে যদি আপনাকে বলি যে 3টা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, কি বলবেন?
আমি প্রথমেই বলবো যে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের ভিতর একটা ইন্সপেকশন বা একটা ইনভেস্টিগেশন করা, বা তারা নিজেরা যেন তাদের ভিতরে একটা ইন্সপেকশন চালায়, যাতে কারা কারা এর সাথে জড়িত এটা যেন বের হয়, এই কারণে। আর সেকেন্ড আমি বলবো যে সেই দিন 6 তারিখ যে মামুন গ্রেপ্তার হয়, তার ফোনে প্রচুর এভিডেন্স ছিল, মানে এই রিলেটেড সকল এভিডেন্স আমরা বলতে পারি ওর ফোনেই আছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই এভিডেন্সটা ভালো মতো করা হয়নি, এবং সেই এভিডেন্সটা মানে বলতে গেলে ওইভাবেই থেকে গেছে। আমরা যদি ওই এভিডেন্সটা নিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে এই জিনিসটা অনেক দূর পর্যন্ত আগানো যাবে। আর 3 নম্বর আমি বলবো যে আমাদের বাংলাদেশে কিছু লিগ্যাল লুপহোল আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে এক্সিস্টিং ল, সেটা মানে পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট, এটা হচ্ছে কোনোভাবে ইন্টারন্যাশনাল এক্সামটাকে অ্যাড্রেস করতেছে না। এখন আমরা যদি কোনোভাবে সেটা যদি আমরা সংশোধন করতে পারি, বা আমরা যদি আইনের একটা বিষয়ে একটা পদক্ষেপ নিতে পারি, তাহলে আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সামগুলোও আপনার সেই অ্যাক্টের মাধ্যমে অ্যাড্রেস হবে, এবং আমাদের বাংলাদেশ সরকার এই ব্যাপারে একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। আপনাদের রিপোর্টটা যখন প্রকাশিত হলো, তারপর কর্তৃপক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা, বা কোনো? আমরাই উল্টো তাদের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করেছি, কিন্তু তারা সেরকম কোনো রেসপন্স করেনি। হ্যাঁ, মানে কি মনে হয় তারা কি এটা এড়িয়ে যেতে চাচ্ছে, বা কেন রেসপন্স করছে না? তারাই সেটা ভালো বলতে পারবে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে তারা জিনিসটা ইগনোরই করার ট্রাই করতেছে। আচ্ছা, আর আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? যদি এটা আমরা দুরকম সাড়া পেয়েছি, অনেকের কাছ থেকে আমরা বাহবাহ পেয়েছি, অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন বলতে গেলে একটু ভুল বোঝাবুঝি থেকে আমি বলবো যে অনেকটা ক্ষোভ তারা আমাদেরকে দেখিয়েছে। কারণ স্বাভাবিক, যে স্টুডেন্ট আপনার 6-7 মাস, অনেকে আছে যে জব করে প্লাস হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনে, তারা যদি আপনার একটি এরকম কর্মকাণ্ডের একটা শিকার হয়, যে তারা দিল এক্সাম, তারা তো আর প্রশ্নপত্র, অনেকে আছে যে প্রশ্নপত্র কিনে এক্সাম দিচ্ছে না, কিন্তু তাদের রেজাল্টটা এখন এই ঘটনার কারণে ইন্সপেকশনে চলে গেছে। এখন তারা তো অনিশ্চিত, তাদের সবকিছু এখন বলতে গেলে অনিশ্চিত একটা দিকে চলে যাচ্ছে। সো তাদের ভিতরে একটা ক্ষোভ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বলবো যদি প্রপার ইনভেস্টিগেশন হয় বা প্রপার ইন্সপেকশন যদি হয়, তাহলে এটা ধীরে ধীরে এই প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের অনুসন্ধানী যে রিপোর্টগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা যারা সাংবাদিকতায় কাজ করি, আমাদের সবার জন্য কিন্তু এক একটা অভিজ্ঞতা। তো আপনাদের কাছে জানতে চাবো যে এক্ষেত্রে আপনাদের নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা। প্রথমে মেজবা ভাই, আপনার কাছে। অভিজ্ঞতা বলতে নতুন অভিজ্ঞতা তো হয়েছেই, যেমন আমরা বেশ কিছু বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, যেটা হয়তোবা এমন ঝুঁকিপূর্ণ প্রতিবেদন না করলে হয়তোবা ব্যক্তিগত কারণে কিংবা অন্য কোনো কারণে হওয়া লাগতো না। সানি, আপনার অভিজ্ঞতার কথা যদি একটু বর্ণনা করতেন। অভিজ্ঞতার বিষয় কি ভাই, যে আমরা যদি ওই দিনকার রাতের কথা বলি, আমাদের ওই দিনকার রাতটা কিন্তু খুবই অন্যরকম কাটে। কারণ আমাদের নানা দিক থেকে প্রথমে আসে হচ্ছে লাইভ থ্রেট, প্রথমে এরকম হুমকি আমরা পাই, তারপরে ধীরে ধীরে সেটা রূপান্তরিত হয়ে হচ্ছে ঘুষের বিষয়টাতে। আমাদের নানা জায়গা থেকে বিভিন্ন টাকা পয়সার অফার আসে, বা এই সিন্ডিকেটের যারা হচ্ছে বলতে গেলে মাস্টার মাইন্ড, তারা আমাদের সাথে লোকজনদের। এখানে আমি একটা জিনিস উল্লেখ করব যে আমাদের সাংবাদিকতা পেশায়ও কিছু কালো দাগ রয়েছে। যেমন ওই দিন আমি মেনশন করব না, কিন্তু আমি ছোটোভাবেই বলি বিষয়টা, যে আমাদের একজন সাংবাদিক ভাই, তিনিও এই চক্রের সাথে জড়িত, এবং তার মাধ্যমেই প্রথমে একটি গুজব রটায়, যে উনি গুজবটা রটায় যে আমরা সেখানে নাকি মব সৃষ্টি করার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে যখন সেটা দেখতেছে যে পারতেছে না, এই গুজব রটানোর পরেও কাজ হচ্ছে না, তখন সে নানাভাবে হচ্ছে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইদের দ্বারা আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করে, একটা নেগোসিয়েশন টেবিলে বসার একটা দাবি জানায় বা আহ্বান করে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আমাদের চিফ রিপোর্টার থেকে শুরু করে এডিটর বা আমাদের ক্রাইম সেকশনে যারা রয়েছেন, তারা আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, এবং আমরাও আমাদের মেরুদণ্ডটা সোজা রেখে এই রিপোর্টটা করতে সক্ষম হয়েছি। এখানে আমি একটু বিষয় অ্যাড করতে চাই। 6 তারিখ রাতে তো আমরা কেউ ঘুমাই নাই, আমরা থানা থেকে আসছি সকালবেলা,
কিন্তু শুধু যে আমরা ঘুমাই নাই তা না, আমাদের সাথে আমাদের চিফ রিপোর্টারও সারা রাত জেগেছিল। আমাদের মানে আমরা যখন বাসায় যাব তখন হচ্ছে ভাই ঘুমোতে যাবে, এমন একটা বিষয় ছিল আর কি। আচ্ছা, আপনারা যখন এই অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন, আপনারা নানান বাধার সম্মুখীন হচ্ছিলেন বলছিলেন, কখনো কি মনে হয়েছিল কিনা যে আমরা আসলে ফেল করব? আমাদের চেষ্টা ছিল যে কাজ চালিয়ে যাওয়ার, যে এখন ফলাফলটা দেখা যাক কি হয়। সবসময় মানে আমার মনে যেটা সবসময় ছিল যে দেখি না কি হয়, দেখতে থাকি, একটু ঘাটাই জিনিসটা, দেখি কি হয়। আচ্ছা, একটা লম্বা সময় ধরে অনুসন্ধান করার পর যখন শেষ হাসি হাসলেন, সেই মুহূর্তটার কথা একটু জানতে চাচ্ছিলাম। এটা তো অবশ্যই একটা অন্যরকম অনুভূতি। বিশেষ করে আমরা 6 তারিখ রাতে যখন আমরা তাদেরকে গ্রেফতার করাই, এরপরে হচ্ছে আমাদের 8 তারিখে প্রতিবেদনটা আমাদের প্রকাশিত হয়। তো 8 তারিখ আগে মানে 7 তারিখ রাতে যখন আমরা প্রথম যে প্রিন্টটা দেখতে পাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারে যখন আমরা যেই ফ্রন্ট পেজটা দেখতে পাই, সেটা হাত দিয়ে ধরা কিংবা সেটার যে পড়াটার যে অনুভূতি, সেটা আসলে প্রকাশ করার মতন। ইভেন যখন জিনিসটা অনলাইনে যায় রাত 3টার দিকে, তো সেদিন আমরা রাত 3টা পর্যন্ত ওয়েট করছিলাম যে কখন সেটা হচ্ছে আমরা অনলাইনে দেখতে পাবো এবং সবাই পড়তে পারবে। তো এর অনুভূতিটা আসলে হয়তোবা আর কখনো আসবে ইনশাল্লাহ, কিন্তু ওটা প্রথম অনুভূতি হিসেবে খুবই অন্যরকম। সর্বশেষ জানতে চাবো যে আইএলসি যে শিক্ষার্থীরা রয়েছে বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? অবশ্যই, যে আমার কথা হচ্ছে কি, যে যোগ্যতা থাকলে তুমি তোমার যে ডেস্টিনেশন তুমি সেখানে পৌঁছাবেই। সো মানে কখনো একটা যে রাস্তা যে একটু শর্টকাট, এটা যেন আমরা কখনো অবলম্বন করার চেষ্টা না করি, এবং সবসময় একটু কষ্ট হোক, কিন্তু যদি আমরা কষ্ট করি এবং কষ্ট করার পরে যদি আমরা ওই ফলটা পাই আমাদের আশানুরূপ, তাহলে ওই ফলটার মজা ভাই অন্যরকম। এটা আমিও সেটাই বলবো যে আসলে শর্টকাট অবলম্বন করে কিংবা অসুবিধা অবলম্বন করে আসলে কখনোই জীবনের একদম শেষ পর্যন্ত সফল হওয়া সম্ভব না। হয়তোবা সে এই স্টেপটা ওভারক্রস করে সে কোনো একটা জায়গায় যেতে পারবে, কিন্তু পরবর্তীতে সে আবার আটকে যাবে। কিন্তু সে যদি তার মেধা এবং শ্রম দিয়ে যদি জিনিসটা ওভারকাম করে, তাহলে সে অ্যাকচুয়ালি লাইফে সফল হতে পারবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা রাখছি যে সামনে ডেইলি সানে আপনাদের এ ধরনের আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে, যেগুলো পাঠকদের আকৃষ্ট করবে। অবশ্যই। একটি সত্য থামিয়ে দিতে পারে হাজারো অন্ধকার নেটওয়ার্ক। ডেইলি সানের এই 16 বছর পদার্পণে আমরা আপনাদের সাথে অঙ্গীকার করছি, আমরা সামনে আরও এ ধরনের অনুসন্ধানীমূলক প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসব। সে পর্যন্ত ডেইলি সানের সাথেই থাকুন।